বিকেলে বসছে দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। কাল নতুন অর্থ বছরের বাজেট পেশ। আসছে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ নিত্যপণ্যের দাম নাগালে চান সাধারণ মানুষ। সময়ের সাথে সাথে শিক্ষা খাতে যে বাজেটটা যে পরিমাণ বাড়ানোর কথা ছিল সেটা কিন্তু বাড়ে নাই। যখনই কোনো ব্যবসায়ীর উপরে ট্যাক্স ভ্যাট চাপ পড়বে সেটা সাধারণ জনগণের উপরে আলটিমেটলি ওই চাপটা চলে যাবে। জিনিসের দাম বাইরে যাইতেছে, আমার তো ইনকাম বাড়তেছে না। বরাদ্দের পাশাপাশি নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। বাজেটে বরাদ্দ রাখা হলো একটা ট্রেনিং এর জন্য, সেই ট্রেনিংটা কিন্তু বাস্তবায়িত হবে একটা মন্ত্রণালয়ের মাধ্যমে, একটা দপ্তরের মাধ্যমে। সেইখানে যদি কোয়ালিটি গড়বড় থাকে তাহলে বাজেট দিয়েও কোনো লাভ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মটুসি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১ মানবতা বিরোধী অপরাধে হবিগঞ্জের ৩ ভাইয়ের একজনের ফাঁসির আদেশ, অপর দুজনের আমৃত্যু কারাদণ্ড। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে সংসদ সদস্য থাকতে পারবেন না, হাইকোর্টের রায়। রায়ের কপি প্রকাশ হলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। শীর্ষ সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছেন। আমি সুব্রত বাইন কথা বলছিলাম কলকাতা থেকে। শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ, আতঙ্কে ভুক্তভোগীরা। প্রতারক চক্রের অপকর্ম দাবি পুলিশের। বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে ডুবোচরগুলোকে কাজে লাগাতে হবে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল ম্যাপ তৈরি করতে জরিপ অধিদপ্তরকে নির্দেশ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পরও অনেকের সিম বন্ধ করে দেওয়ার অভিযোগ। সকাল থেকে কাস্টমার কেয়ারে গ্রাহকদের ভিড়। এবং পদ্মা সেতুর মূল কাজ প্রাথমিক পর্যায়ে থাকলেও প্রায় শেষ দুপ্রান্তের অ্যাপ্রোচ রোড, যান চলাচলের জন্য জাজিরা প্রান্ত খুলে দেওয়ার পরিকল্পনা। শুরুতে বাজেট প্রসঙ্গ। আজ শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। বিকেল ৫টায় এই অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গত ১৫ মে এই অধিবেশন আহ্বান করেন। চলতি অধিবেশনে আগামী ২রা জুন অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দশম ও বাংলাদেশের ৪৬তম বাজেট। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হলেও এবারের বাজেটে যোগাযোগ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটের আকার হতে পারে ৩,৪০,০০০ কোটি টাকা। এই অধিবেশনের মেয়াদের ব্যাপারে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাগ্যের আমূল পরিবর্তন নয়, আসছে বাজেটে সাধারণ মানুষের চাওয়া নিত্যপণ্যের দাম থাকতে হবে নাগালের মধ্যে। নজর দেওয়ার আহ্বান রাস্তাঘাটের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর দিকে। আর নতুনভাবে করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। তবে বরাদ্দ যাই হোক তার সফল বাস্তবায়ন চান সবাই, যেখানে অর্থের সুষম বন্টন ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি প্রত্যেকের। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশ জুড়ে পাড়া মহল্লা, ফুটপাতের চা দোকান কিংবা কাজের অবসরে খেটে খাওয়া মানুষগুলো বাজেট নিয়ে নানা আলাপচারিতায় মেতে ওঠেন নিজেদের মতো করেই। কিন্তু অর্থ বছরের আয় ব্যয়ের সম্ভাব্য খতিয়ানে সাধারণ মানুষের এসব ভাবনা চিন্তার প্রতিফলন ঠিক কতটুকু ঘটে? যাদের জন্য বাজেট সেই তৃণমূলের মতামতই বা কতটা গুরুত্বপূর্ণ জাতীয় এই ইস্যুটিতে? বাজেটটা আরো পিছিয়ে দিলে অসুবিধা কি? জুন মাসেই যে আমাকে বর্ষাকালে খুঁড়াখুড়ি করতে হয় এমন কোনো কথা না। প্রত্যেক বছর যখন এই জুন মাসটা আসে, দরিদ্র মানুষ আছে তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে। জিনিসের দাম বাইরে যাইতেছে, আমার তো ইনকাম বাড়তেছে না। তবে বাজেটে কর্মসংস্থানের নতুন খাত সৃষ্টির সঙ্গে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ
বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। ব্যবসায়ীরা বলছেন কমাতে হবে করের হার। শিক্ষকদের দাবি বরাদ্দ বাড়াতে হবে শিক্ষার মান বৃদ্ধিতে। রিসার্চের ক্ষেত্রে মানে অনেক বেশি বাজেট যে দিতে হবে তার থেকে বাজেটটা যেন কাজে লাগে এবং বেশি মানে ইন্সপায়ারেশন এবং ইনোভেটিভ হওয়া উচিত। সময়ের সাথে সাথে শিক্ষা খাতে যে বাজেটটা যে পরিমাণ বাড়ানোর কথা ছিল সেটা কিন্তু বাড়ে নাই। যখনই কোনো ব্যবসায়ীর উপরে ট্যাক্স ভ্যাট চাপ পড়বে সেটা সাধারণ জনগণের উপরে আলটিমেটলি ওই চাপটা চলে যাবে। এদিকে প্রতি বছরই বাজেটের আকার বাড়লেও প্রকল্প বাস্তবায়নে গুণগত পরিবর্তন আসছে না বলেই মত অর্থনীতিবিদদের। বাজেটে বরাদ্দ রাখা হলো একটা ট্রেনিং এর জন্য, সেই ট্রেনিংটা কিন্তু বাস্তবায়িত হবে একটা মন্ত্রণালয়ের মাধ্যমে, একটা দপ্তরের মাধ্যমে। সেইখানে যদি কোয়ালিটি গড়বড় থাকে তাহলে বাজেট দিয়েও কোনো লাভ নেই। 2 জুন জাতীয় সংসদে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাষ্ট্রের নাগরিকদের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে সমন্বয় ঘটানোর আরেক নাম বাজেট। যদিও সামাজিক স্তরভেদে এক একজনের কাছে যার ব্যাখ্যাও এক এক রকম, কিন্তু একটা জায়গাতে এসে সবাই প্রকাশ করেন অভিন্ন মত, আর তা হলো প্রস্তাবিত বাজেট হতে হবে সফলভাবে বাস্তবায়িত। নিশ্চয় জনপ্রতিনিধিরাও তেমনটিই ভাবেন, অন্তত দীর্ঘমেয়াদী উন্নয়ন আর টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে যার কোনো বিকল্প নেই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের 2 ভাইয়ের মধ্যে মুহিবুর রহমানকে ফাঁসির আদেশ এবং মুজিবুর রহমান ও তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। রায় বলা হয়, ওই 3 জনের বিরুদ্ধে 71-এ হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 4টি অভিযোগই প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল বলেছেন, ফাঁসিতে ঝুলিয়ে কিংবা গুলি করে মুহিবুর রহমানের দণ্ড কার্যকর করতে পারবে সরকার। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় তারা 3 জনই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তার জন্য রাজাকার বাহিনীতে যোগ দেন। নিয়ম, ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন আসামি ও রাষ্ট্রপক্ষ উভয়েই। এই মামলাটি নিয়ে মানবতাবিরোধী অপরাধের 24টি মামলা নিষ্পত্তি করল ট্রাইব্যুনাল। সুনির্দিষ্টভাবে সকল সাক্ষীরাই আসামিদের বিরুদ্ধে বলতে পারে নাই। এরপরেও আদালত আজকে ট্রাইব্যুনাল আসামিদের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা মনে করি, আইনজীবী হিসেবে মনে করি, আসামি ন্যায় বিচার পায় নাই। তারা রাজাকার হিসেবে এটা প্রমাণিত হয়েছে। আর মৃত্যুদণ্ড যে দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বলা হয়েছে যে বাই শুটিং বাদ ফাঁসি দিয়ে গলায় রশি ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সরকার যেটা মনে করে সেভাবে সেটা কার্যকর করা হবে। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডিতে সংসদ সদস্যরা থাকতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত প্রবিধানমালার 5 ও 50 ধারা অবৈধ ঘোষণা করেছে আদালত। রাজধানীর বিক্রমনিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটি বাতিল চেয়ে করা এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি জিনাতারা ও বিচারপতি AKM জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। গত 19 ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। সংসদ সদস্যরা যে 4টি স্কুল কলেজ গভর্নিং বডির সভাপতি হন, আজকের থেকে ওই রায়ের ফলে তারা সেই সভাপতি পদে থাকতে পারবেন না এবং সরকার এবং বোর্ড সংশ্লিষ্ট আইনের 50 ধারায় যে বিশেষ কমিটি গঠন করে সেই বিশেষ কমিটি গঠনের ধারা 50 তাও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এদিকে রায়ের কপি প্রকাশের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি আরো জানান, বরিশাল বোর্ডে SSC পরীক্ষায় যাদের গাফিলতিতে ভুল ফল প্রকাশ হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার খাতার সাথে ফল মিলানোর জন্য যে শীটটা দিয়েছেন তারা অমনোযোগী ছিলেন, অথবা ভুল করছেন, অথবা তারা দায়সারা কাজ করছেন। আমরা রিপোর্টটাকে ভালো করে পড়ে মূল্যায়ন করে এবং আরো যাচাই করে নিয়ে এসে আমরা ব্যবস্থা নিব। এর মধ্যে কিছু ব্যবস্থা আছে যেগুলো আমরা অবশ্যই নিতে পারবো এবং যারা এগুলো করছেন তাদেরকে অবশ্যই আমরা সাসপেন্ড করব, আমরা বেতন বন্ধ করব, তারপরে তার চূড়ান্ত বিচারে এসে যদি তার চাকরি থাকবে কি থাকবে না সেটাও ঠিক করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বিপুল জনসংখ্যার খাদ্য, বাসস্থান সহ নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য উপাত্তের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমেই সামনে এগোতে হবে। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে NSDI বাংলাদেশের স্থাপন সংক্রান্ত এক আন্তর্জাতিক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে গড়ে তোলা হবে।
সুদূরপ্রসারী পরিকল্পনা আর দীর্ঘমেয়াদে গৃহীত নানা ধরনের প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে নিম্ন মধ্যমায়ের দেশে। আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি খাতের পুঙ্খানুপুঙ্খ তথ্য উপাত্ত তৈরি করে উন্নয়নের এই গতি ধরে রাখতে চায় সরকার। এজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল স্পেশাল ডাটা ইনফ্রাস্ট্রাকচার এনএসডিআই গড়ে তুলছে সরকার। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশে এনএসডিআই বিষয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী পর্বে এর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে যথার্থভাবে গড়ে তুলতে প্রয়োজন পর্যাপ্ত তথ্য উপাত্তের ইতিবাচক ও পরিকল্পিত ব্যবহার। এইটুকু জায়গার ভিতরে এত মানুষ, কাজে তাদের সব ধরনের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সেটা করতে গেলে আমাদের যথেষ্ট কাজ করতে হবে, কিন্তু সেগুলি করতে হবে অত্যন্ত পরিকল্পিতভাবে। কাজে আমরা মনে করি যে এনএসডিআই হলে পরে আমাদের এটা অত্যন্ত সহজ হবে। আমাদের জরিপ অধিদপ্তরকে সমুদ্র উপকূলের জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক গুরুত্ব কাজে লাগিয়েই প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধ হিসেবে গড়তে হবে বাংলাদেশকে। ভৌগোলিক অবস্থান আমাদের এমন গুরুত্ব দিয়েছে, আমরা যদি এটা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে প্রাচ্য পাশ্চাত্যের মাঝে যে সেতু বন্ধ রচনা করা সেটা কেবল বাংলাদেশই পারবে। যে আমার বাংলাদেশ সম্পর্কে সমস্ত ডাটাটা সেখানে থাকবে, এটার জন্য কখনো কেউ আবার অপব্যবহার করতে না পারে সেদিকেও আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। সেজন্য একটা আইন প্রণয়নও দরকার। এরপর রাজধানীর মিরপুরের ধামালকোটে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ডিজিটাল ম্যাপিং সেন্টারের ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখেই আমরা রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজও থাকছে একটি রিপোর্ট। মূল পদ্মা সেতুর কাজ প্রাথমিক পর্যায়ে থাকলেও প্রায় শেষ হয়ে এসেছে দুপ্রান্তের অ্যাপ্রোচ রোডের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মাওয়া প্রান্তে আগামী মাসের মধ্যে আর জাজিরা প্রান্তে কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরেই। মূল সেতুর প্রায় 2 বছর আগেই অ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়ে আসায় জাজিরা প্রান্তটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীপথে মাওয়া প্রান্ত থেকে জাজিরার দিকে যতদূর যাওয়া যায় চোখে পড়ে মূল সেতু নির্মাণ কাজ। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পুরোদমে এগিয়ে চলছে কাজ। এই সেতুর সঙ্গে 2 প্রান্তের সংযোগ তৈরি করবে যে সড়ক, তার কাজও প্রায় শেষের দিকে। জাজিরা প্রান্তের মূল অ্যাপ্রোচ রোডটি 10.67 কিলোমিটার দৈর্ঘ্যের। এর সঙ্গে আশপাশের স্থানীয় সড়কগুলোকে সংযোগ দেওয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে আরও 12 কিলোমিটার সার্ভিস রোড। আর মাওয়া প্রান্তে 1.67 কিলোমিটার অ্যাপ্রোচ রোডের সঙ্গে যোগ হচ্ছে আরও 3 কিলোমিটার সার্ভিস রোড। কাজ একেবারেই শেষ পর্যায়ে। জুলাইয়ের মধ্যে মাওয়া প্রান্তে আর অক্টোবরের মধ্যে এই জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শেষ হবার কথা। মাওয়া প্রান্তের কাজ নির্ধারিত সময় শেষ হলেও এই প্রকল্পটির সঙ্গে নতুন করে কাঁঠালবাড়ি রোডটি যোগ হওয়ায় কাজ শেষ হতে সময় লাগবে পুরো বছরটাই। সব মিলে পদ্মা সেতু 2 বছর আগেই শেষ হবে সংযোগ সড়কগুলোর কাজ। তারপর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এই জাজিরা সড়কের উপর চলবে দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহন, যা একই সঙ্গে দেশের সক্ষমতার প্রতীক হয়ে থাকবে বিশ্বের বুকে। জাজিরা প্রান্তের অ্যাপ্রোচ রোডটিতে এর মধ্যেই 150 থেকে 270 মিটার লম্বা 5টি ব্রিজ, 20টি কালভার্ট ও 8টি আন্ডারপাসের কাজ শেষ করা হয়েছে। শেষের দিকে মাওয়া অ্যাপ্রোচ রোডের কাজও। যা কিছু ফ্যাসিলিটিস ডেভেলপড করা হচ্ছে, মূল অংশগুলো কিন্তু হয়েই গেছে। এখন ফিনিশিং টাচের মধ্যে আমরা আছি আর কি। জাজিরা প্রান্তের কাজ শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মাস বেশি সময় লাগলেও তাতে মূল কাজে কোনো সমস্যা হবে না বলে দাবি প্রকল্প পরিচালকের। ট্রুলি বলি যে আমরা তো 2 মাস 3 মাস স্লিপেজ আছে, বাট এই স্লিপেজটা আমরা আশা করছি এই মৌসুমে কভার করতে পারব। যদি 2-1 মাস দেরি হয়, যেটা আমাদের প্রজেক্টের থেকে আমরা 2 বছর আগে শেষ করছি অ্যাপ্রোচ রোড, এই জন্য আমরা ওরিড না। এ পর্যন্ত মাওয়া প্রান্তের 90% এবং জাজিরা প্রান্তে 72% সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাদারীপুর। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর কারওয়ান বাজারে কলার আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে 18 জনকে জেল জরিমানা।
এবং প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ জট, কন্টেইনার জটের আশঙ্কা, জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত অস্থায়ী আদালতে হাজিরা দিতে যাবেন। দুপুরে বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া কথা জানান। দুদকের দায়ের করা মামলা দুটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। ঢাকা মহানগরী বিভিন্ন অঞ্চলে তিনি তবারক বিতরণ করেছেন, সেই জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য আজকে আসে নাই। আর আগামীকাল দুইটা মামলা আছে, জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া রহমান অরফানেজ ট্রাস্ট, ওইটা হলো আলিয়া মাদ্রাসা, ওই মামলায় তিনি যাবেন আগামীকাল। পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহানগর দায়রা জজ আদালত এ জামিন মঞ্জুর করেন। এছাড়াও পল্টন থানার আরও 4টি এবং শাহজাহানপুর থানার একটি নাশকতার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ হাজিরা দেন মির্জা ফখরুল। গত বছর বিএনপি কর্মসূচি চলাকালে রাজধানীর কয়েকটি স্থানে নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করে পুলিশ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। বেলা 12টার দিকে মহাখালীর ওয়ারলেস এলাকার একটি কেন্দ্র থেকে খাবার বিতরণ শুরু করেন বেগম জিয়া। এরপর তিনি তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়, এফডিসি, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি জায়গায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার থেকে তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছেন। শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে চাওয়া হচ্ছে চাঁদা, দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ভুক্তভোগীরা পরিবার সহ আতঙ্কে দিন কাটাচ্ছেন, আবার ভয়ে কেউ কেউ দিচ্ছেন অর্থ। এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সহায়তা চেয়েছেন অনেকেই। পুলিশ বলছে, দেশে ঘোষিত কোনো শীর্ষ সন্ত্রাসী না থাকলেও প্রতারক চক্রের এই ধরনের অপকর্মের ব্যাপারে সতর্ক রয়েছেন তারা। শরীফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার থাকাকালে সরকার যাকে শীর্ষ সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছেন, আমি সেই সুব্রত বাইন কথা বলছিলাম কলকাতা থেকে। এবার অবশ্যই চিনতে পারছেন। এভাবেই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন শাহাদাত বাহিনী সরবরাহ পার্টির সদস্য পরিচয়ে দেশে এবং দেশের বাইরে থেকে মোবাইল ফোনে চাঁদা চাওয়া হচ্ছে, যা 25,000 থেকে 25 লাখ টাকা পর্যন্ত। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্বজনদের মধ্যে। নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে কেউ কেউ দিচ্ছেন অর্থ, তবে ভয়ে অনেকেই গোপন রাখছেন বিষয়টি। নিজেকে সুব্রত বাইন পরিচয় দিয়ে তার কিছু লোকজন অসুস্থ আছে, ইন্ডিয়ায় চিকিৎসাধীন, 4 লাখ টাকা লাগবে। যদি আপনার কোনো পরিবারের কাউকে বাসায় গিয়ে আপনি ফেরত না পান, তখন কিন্তু ঠিকই আপনি টাকা দিতে বাধ্য হবেন। শাহাদত বাহিনী তার পক্ষ দেখা দেওয়া হয়েছে, একবার দেওয়া হয়েছে সুন্দরবনের একটা বাহিনী আছে জিয়াউদ্দিন বাহিনী, তার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এইভাবে আমাকে 5বার দেওয়া হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত কিনা এমন সন্দেহ খোদ বিশ্ববিদ্যালয় উপাচার্যের। তবে বিশ্ববিদ্যালয়ের শতাধিক ব্যক্তিকে হুমকি দেওয়া হলেও শাহবাগ থানায় জিডি করেছেন মাত্র 3 জন। এমন ভাবে কথা বলে যে মনে হয় যে সে সবকিছু জানে। আমার ধারণা যে আমাদের একেবারে খুব কাছাকাছি কেউ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমাদের গোয়েন্দা সংস্থা কার্যক্রম যেটা চলছে সে ব্যাপারে আমরা আশাবাদী যে হয়তো এটা ধরা সম্ভব হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা জানান, প্রতারক চক্র নাম ভাঙিয়ে এ ধরনের অপকর্ম চালাচ্ছে। ঢাকা সিটিতে কোনো সশস্ত্র এবং দুর্ধর্ষ নটোরিয়াস কোনো চাঁদাবাজ গ্রুপ নাই যাদেরকে চাঁদা না দিলে কোনো ক্ষতির হওয়ার সম্মুখীন থাকে। তার সব থেকে বড় অস্ত্রটাই হচ্ছে ভয় দেখানো। সো যে ভয় পাবে সে কাবু হবে, সে টাকা দিবে, এটাই তারা জানে। এসব হুমকিকে গুরুত্ব না দিয়ে সচেতন হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগের আহ্বান জানান এই কর্মকর্তা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পরও অনেক গ্রাহকের সিম বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে বিভিন্ন মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে দেখা যায় অনেকে আজও সিম নিবন্ধন করছেন। এ সময় অধিকাংশ গ্রাহক অভিযোগ করে বলেছেন, সরকার নির্ধারিত সময়ের আগে নিবন্ধন করলেও 31 মে রাত 12টার পর তাদের সিম বন্ধ করে দেওয়া হয়। সরকার নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও আজও অনেক গ্রাহককে সিম নিবন্ধন করতে দেখা যায়। বিটিআরসি নিয়ম অনুযায়ী 1 জুন থেকে সিম নিবন্ধন করতে 150 টাকা ফি নেওয়ার কথা থাকলেও অপারেটররা তা বিনামূল্যেই করে দিচ্ছেন।
আমার থেকে ভোটার আইডি কার্ড ফটোকপি নেওয়া হয়, ছবি নেওয়া হয় এবং আমাকে বলে হ্যাঁ রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিন্তু গতকাল রাত্রে থেকে আমার সিমটি বন্ধ হয়ে গেছে। এখন আসছি বলে যে না, এটা তো রেজিস্ট্রেশন হয় না, এটা আপনার হালনাগাদ করা হয়েছে। মাসখানেক আগে এখানে এসে এই কর্পোরেট অফিসে এসে আমি সিম নিবন্ধন করে যাই, তারপরও আজকে আমার ইনকামিং আছে, আউটগোয়িং বন্ধ হয়ে গিয়েছে। ওনারা ফিঙ্গার নিছে, টিপ নিছে, সব নিছে, নিয়ে এগুলা কইরাই যে কাগজ দিছে, এখন আবার এগুলা দিছে, এগুলা দিয়ে আবার করণ লাগবে। 2015-তে একবার আমার সিম রেজিস্ট্রেশন করছি, তারপরও আমার সিম দুইটাই আমার মানে ফোন আসতেছে না, যাইতেছে না। এই কাস্টমার কেয়ারে আসি আমি নিবন্ধন করছি, নিবন্ধন মানে বায়োমেট্রিক যেটা এটা করছি, কিন্তু আজকে হঠাৎ করে দেখি যে আমার আউটকামিংটা বন্ধ, ইনকামিংটা খালি আসতেছে। সিম রেজিস্ট্রেশন আমি করি না, অথচ ওরা দেখাচ্ছে যে 1 মাস আগে আমার সিমটা রেজিস্ট্রেশন হয়েছে। তো সিম যদি রেজিস্ট্রেশন হয়েছে, একটা ভেরিফিকেশন একটা কোড তো আছে, কোডটা তো আমার কাছে আসবে। মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক ফাহিম মুনয়েমের মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 62 বছর। বিদেশে অবস্থানরত তার 2 সন্তান দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি দীর্ঘদিন সংবাদ মাধ্যমে কাজ করছেন। দৈনিক সংবাদ, মর্নিং সান ও ইউএনবিতে কাজ করার পর তিনি দ্য ডেইলি স্টারে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও কর্মরত ছিলেন। গত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। প্রাকৃতিক দুর্যোগ ও সরকারি বন্ধের পাশাপাশি নানা কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে মারাত্মক জাহাজ জট। আশঙ্কা দেখা দিয়েছে কন্টেইনার জট সৃষ্টিরও। স্বাভাবিক সময় বন্দর ও বহির্নোঙরে 50 থেকে 55টি জাহাজের অবস্থান থাকলেও বর্তমানে 2.5 গুণ বেড়ে গেছে। আর 36,000 TEUs ধারণ ক্ষমতার বন্দরে কন্টেইনার রয়েছে 30,000-এরও বেশি। এতে অতিরিক্ত সময় ধরে বন্দরে অবস্থানের কারণে জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানি পণ্য নিয়ে জাহাজ আসার ক্ষেত্রে আগের সব রেকর্ড ভঙ্গ করেছে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। 27 মে বন্দরে অবস্থানরত জাহাজের সংখ্যা ছিল 134টি, যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। এর মধ্যে বহির্নোঙরে ছিল 107টি জাহাজের অবস্থান। একইভাবে 28 মে 129টি, 29 মে 122টি, 30 মে 120টি জাহাজ ছিল। 31 মে বন্দরে রয়েছে মোট 114টি জাহাজ। প্রধান জেটিতে 18টি জাহাজ থাকলেও বহির্নোঙরে অবস্থানরত জাহাজের সংখ্যা 90টি। যেই জাহাজগুলি আসছে সেগুলি সিসিটি এবং এনসিটি ছাড়া অন্য কোনো জায়গায় লাগানো যাচ্ছে না, বিধায় এখন 10-15 দিনও শিপ ভিড়তে পারছে না এবং এই কারণে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই জাহাজ জটের জন্য নৌযান শ্রমিক মালিকদের অসন্তোষের পাশাপাশি 5টি প্রধান কারণের কথা জানান এই কর্মকর্তা। লাইটারেজের যে শ্রমিকদের ধর্মঘট ছিল, তারপরে মালিকদের ধর্মঘট ছিল, এরপরেই কিন্তু রোয়ানু ঘূর্ণিঝড়, বাজেট এবং রমজানের কারণে কিছু জাহাজও অতিরিক্ত এসছে। নিয়ম অনুযায়ী আমদানিকৃত পণ্য খালাস করে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্দর ছাড়তে হয় যে কোনো জাহাজকে। কিন্তু জাহাজ জটের কারণে প্রতিদিন $10,000 থেকে $15,000 জরিমানা গুনতে হচ্ছে জাহাজ ব্যবসায়ীদের। একটা জাহাজ বন্দরে যদি থাকে, দৈনিক চার্টার কস্ট থাকে আমাদের $10,000 থেকে $15,000, সেটা এডিশনাল গুনতে হয়। জাহাজ জট কমানোর জন্য বন্দরের প্রধান জেটির পাশাপাশি ড্রাইডক ও জাহাজ বেরিয়ে কন্টেনার খালাসের কথা চিন্তা করছে বন্দর কর্তৃপক্ষ। ড্রাইডকের যে জেটি আছে সেটিতে বার্থিং করে আমরা সেখান থেকে করে খালাস করতে পারি কিনা পণ্য, এই বিষয়টা অ্যাক্টিভলি চিন্তা করা হচ্ছে এবং 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 36,375 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দরে 31 মে পর্যন্ত রয়েছে 30,000 টিউএস কন্টেইনার। অথচ কন্টেইনারবাহী লরি, ট্রাক চলাচল সহ স্বাভাবিক মুভমেন্টের জন্য ইয়েট ও জেটিতে অন্তত 30% জায়গা খালি রাখতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। 10ম রাউন্ডের ম্যাচে সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেয়া 241 রানের টার্গেটে ব্যাট করছে আবাহনী লিমিটেড। মিরপুরে গাজী গ্রুপের দেয়া 214 রানের টার্গেটে ব্যাট করছে প্রাইম দোলেশ্বর। আরেক ম্যাচে ফতুল্লায় ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে জয়ের জন্য 186 রানের লক্ষ্যে ব্যাট করছে কলাবাগান ক্রিকেট একাডেমি। সাভারের বিকেএসপিতে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় 41 রানেই শাহনাজ, সাব্বির ও উন্মুক্ত চাঁদের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। তবে মেহেদি মারুফের সাথে জুটি বাঁধেন নুরুল হাসান সোহান। ব্যক্তিগত 26 রানে মেহেদি মারুফ ফিরে গেলে তাইবুর ও সোহান 45 রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়ে সামাল দেন।
সোহান 46 ও তাইবুর ব্যক্তিগত 43 রানে আউট হয়ে গেলে সাকিব ও সাকলাইনের বোলিং তোপে আর কেউ উইকেটে টিকতে পারেননি। শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 240 রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। আবাহনীর পক্ষে সাকিব আল হাসান 4টি ও সাকলাইন সজীব নিয়েছেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দ্রুতই 2 ওপেনার অভিষেক মিত্র 12 ও অধিনায়ক তামিম ইকবাল 40 রানে আউট হন। প্রাথমিক বিপর্যয় সামলে আবাহনীকে এগিয়ে নিচ্ছেন ভারতের ইউসুফ পাঠান ও নাজমুল হোসেন শান্ত। বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী এবং বরেণ্য ব্যক্তিদের নামে এলাকার সড়কের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী বোর্ড সভায় এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে আজিমপুরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। শিল্প সংস্কৃতির বিকাশ সেটাও সিটি কর্পোরেশনের কার্যপরিধির মধ্যে পড়ে। আমরা সবসময় আমাদের দেশীয় শিল্প সংস্কৃতিকে উৎসাহিত করি। আমরা বিভিন্ন সড়কের নাম সম্মানিত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের নামের নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আমাদের আগামী বোর্ড সভায় এই বিষয়টি তুলে ধরব। আমরা যদি আজকে তাদেরকে স্মরণীয় করে রাখি, আজকে যে ছেলেটি বড় হয়ে উঠছে সে কিন্তু তার দিককে ফলো করবে, সেও কিন্তু চেষ্টা করবে এই সমাজের জন্য কিছু করার জন্য। রাজধানীর মতিঝিল এবং গুলিস্তান এলাকাগুলোর ফুটপাতগুলোকে দখলমুক্ত করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, পর্যায়ক্রমে রাজধানীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে। সকালে রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত উচ্ছেদ কার্যক্রমের পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি একথা বলেন। ঈদকে সামনে রেখে এই কার্যক্রম আরও বাড়ানো হবে বলেও জানান ডিএমপি কমিশনার। উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, ফ্লাইওভার নির্মাণ, ইউটিলিটি লাইনের জন্য লাইন খোঁড়াখুড়ি, এই জন্য কিন্তু যানজট আরও অসহনীয় অবস্থা হয়ে গেছে। তা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। ফেজ বাই ফেজ আমরা পুরো ঢাকা শহরকেই রাস্তামুক্ত করব, হকার মুক্ত করব এবং পর্যায়ক্রমিকভাবে আমরা ফুটপাতে নজর দেব। এই মুহূর্তে আমরা ফুটপাতের পুরোটা মুক্ত করতে পারবো না মাহে রমজানের সামনে, ঈদ উল ফিতরের সামনে, কারণ যারা হকার আছে তারাও গরিব মানুষ, তাদের কথাটা আমাদের বিবেচনা করতে হয়। তবে পর্যায়ক্রমিকভাবে অবশ্যই ফুটপাতকে সম্পূর্ণ মুক্ত করা হবে। রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটির রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান গাড়ি জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে অভিযান চালিয়ে এইসব 3 চাকার গাড়ি জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শী চালকরা জানান, বিভিন্ন ফার্নিচারের শোরুম থেকে মালামাল বোঝাই শেষে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গাড়িগুলো নিয়ে যায়। রাস্তার পাশে পার্কিং করে রাখায় যানজট সৃষ্টির অভিযোগ রয়েছে এসব চালকদের বিরুদ্ধে। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান চলবে বলেও জানানো হয়। এনে গায়ে খালি কইছে ব্যান্ডা হরা, এই কথা কই আর কোনো কথা নাই। শোরুমের ভিতরে থেকে টেনে টেনে লয়ে গেছে সব ব্যান্ড। ধরেন তো অনেক রিকোয়েস্ট করা হয়েছে, আমরা তো কোম্পানির আন্ডারে কাজ করি। গাড়িগুলো ভিতরে আমরা বাইরের ফুটপাতে গাড়ি বেশি রাখি না, আমরা ভিতরে রাখি। রাস্তায় আমরা রাখি না, এই যে ফুটপাতের লাইন ওর গাছটা বন্ধ করে দিছে না, আমরা উপরে উঠে মাল ভরি আবার নামাই দিছে। মাল ভরতে গেছে এই অবস্থায় গাড়িটা নিয়ে গেছে। কলায় ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের দায়ে 18 ব্যবসায়ী ও কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর তেজগাঁওয়ের কলাপট্টিতে র্যাব 2, বিএসটিআই এবং উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে অভিযান পরিচালনা করে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে 10টি আড়তে এই অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ কলা ধ্বংস করা হয়, জব্দ করা হয় রাসায়নিক। ব্যবসায়ী ও কর্মচারীদের 1 থেকে 3 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ফল কেমিক্যাল মুক্ত রাখতে পুরো রমজান মাস জুড়ে এই অভিযান পরিচালিত হবে। এই যে রাসায়নিক উপাদান, এগুলো অত্যন্ত ক্ষতিকর। এমনকি এই রাসায়নিক উপাদানের বোতলের গায়েও কিন্তু লেখা রয়েছে যে লেখা আছে যে এটি ফল পাকানোর জন্য নিষিদ্ধ এবং এটি ফল পাকানোর জন্য ব্যবহার করা যাবে না। ড্রামের মধ্যে তারা সলিউশন তৈরি করে পুরো কলাতে স্প্রেও করে, আবার এমনকি এই ড্রামের মধ্যে কলাগুলি তারা চুবিয়ে রাখে। তো এইভাবে কিন্তু তারা কলাগুলি পাকায়। 10টি কলা আড়তের মালিক এবং কর্মচারী মোট 18 জনকে 1 মাস থেকে 3 মাস মেয়াদের কারাদণ্ডে আদেশ করা হয়েছে। দুপুরের সময় আরো থাকছে। সন্ত্রাসী হামলার আশঙ্কায় 31 আগস্ট পর্যন্ত ইউরোপে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি।
ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোপীয় সকার চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে জরুরি অবস্থা। মেগা প্রজেক্টের মাধ্যমে সরকার বিদেশে অর্থ পাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সবুজ বাংলা 24 আয়োজিত সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ভোট দেওয়ার প্রতি জনগণের যাতে আগ্রহ না থাকে সেজন্যই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপির নীল নকশা বাস্তবায়ন করেছে সরকার। চিটাগাং হাইওয়ে, ঢাকা ফ্লাইওভার, প্রত্যেকটি মেগা প্রজেক্ট থেকে 2 গুণ 3 গুণ প্রজেক্ট কস্ট বাড়িয়ে সেইখান থেকে কমিশন নিয়ে কোথায় গেছে, সেই টাকা কোথায় গেছে? হিন্দুস্তানের পত্রপত্রিকায় দেখা যায় বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে হিন্দুস্তানে, আমেরিকাতে, মালয়েশিয়াতে এবং অন্যান্য দেশে। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, এই 3 জনে মিলে ভবিষ্যতে জনগণ যাতে আর ভোটের দিকে আগ্রহ না দেখায় তারই আরেকটি নীল নকশা তারা এবার বাস্তবায়ন করেছেন। 4 জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে যশোরের চৌগাছা ও শার্শা উপজেলার 21টি ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে যশোরের চৌগাছা ও শার্শা উপজেলার 21টি ইউনিয়ন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নগুলোর পাড়া মহল্লার অলিগলি। আর দিনে রাতে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। হাটবাজার ও চায়ের দোকানেও চলছে ভোট প্রার্থনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরাও শান্তিপূর্ণভাবে প্রচারণায় অংশ নিলেও একে অপরের বিরুদ্ধে হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ করছেন। আমার বিরুদ্ধে বিদ্রোহী ক্যান্ডিডেট আছে এবং বিএনপির ক্যান্ডিডেট আছে, তারা আমার ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে। মরসুমপুর আর দিগেরশিনে এখানকার ভোটারদের বা আমার কর্মীদের মুখে শুনছি সরকারি দলের কিছু কর্মী তারা ভোটারকে মাঠে উঠতে দেবে না। আমার প্রতিপক্ষরা আমার ভোটার এবং কর্মীদের উপরে বিভিন্ন ভয়ভীতি, খুন খারাপি এবং মারধর পঙ্গুভাঙ্গা করার এরকম একটা ভয়ভীতি দেখাচ্ছে। অবশ্য যোগ্য প্রার্থী বেছে নিতে ভোটাররা করছেন নানা বিচার বিশ্লেষণ। দলীয় প্রতীক কিংবা দলীয় কোনো কিছু চায় না, আমরা চাই ব্যক্তি হিসেবে যে ভালো আমরা তাকেই নির্বাচিত করব বলে মনে করি। সবাই তার ভোট দেওয়া যায় না, যে যোগ্য প্রার্থী তাকে ভোট দিতে হবে। উপজেলা নির্বাচন সমন্বয়কারী এ কর্মকর্তা জানালেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে যেতে পারে আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে আমাদের র্যাব, পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সকলে মাঠে নিয়োজিত আছেন। 2টি উপজেলার 21টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 91 জন, ইউপি সদস্য পদে 644 জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে 164 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, যশোর। বরিশালে ছাত্রলীগ নেতা রেজা হত্যার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মহানগর ছাত্রলীগের একাংশ। সকালে নগরীর সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়। এতে মহানগর ছাত্রলীগের একাংশের নেতাকর্মী ছাড়াও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। পরে দোষীদের বিচার দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এ সময় রেজা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতাকর্মীরা। পরে আধা ঘন্টা পর ছাত্রলীগ কর্মীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল শুরু হয়। গত 27 মে বরিশাল পলিটেকনিক কলেজের সামনে ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের ভাই জসিম উদ্দিন সহ 14 জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। খুনিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এখনো তাদেরকে অচিরেই গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি। ছাত্র রাজনীতি নিষ্কলুষ থাকে, সেজন্য এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দাবি করছি।
সুন্দরবনে জলদস্যু মাস্টার বাহিনীর আত্মসমর্পণ করা সদস্যদের আজ আদালতে তোলা হবে। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলার কথা রয়েছে। সকালে মংলা থেকে তাদের বাগেরহাট নিয়ে যাওয়া হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গতকাল বিকেলে 51টি দেশি বিদেশি অস্ত্র নিয়ে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ সহ 7 জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করে। এ সময় তাদের সবাইকে স্বাভাবিক জীবনে ফিরতে সব রকমের আইনি সহায়তার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি এ উপকূলীয় অঞ্চলকে সাধারণের জন্য নিরাপদ করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপ জুড়ে নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি সংবাদ সম্মেলনে জানান, ইউরোপের দেশগুলোর পর্যটন কেন্দ্র, রেস্তোরাঁ, পরিবহন ও বিপণী কেন্দ্রগুলোতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। এ সময় মার্কিন নাগরিকদের আগামী 31 আগস্ট পর্যন্ত ইউরোপের যে কোনো দেশে ভ্রমণে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। ইউরোপে অবস্থান করা মার্কিনীদের জনসমাগম ও গণপরিবহনে চলাচলে সাবধান হওয়ার আহ্বান জানান কার্বি। আগামী 10 জুন থেকে পরবর্তী 1 মাস ইউরোপীয় সাকার চ্যাম্পিয়নশিপ কেন্দ্র করে ফ্রান্স জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। ফ্রান্সের এই ফুটবল টুর্নামেন্টে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করে যুক্তরাষ্ট্র। ইরাকের ফাল্লুজা শহর পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর 1 সপ্তাহের মাথায় আইএসের তীব্র প্রতিরোধের মুখে কিছুটা পিছু হটেছে দেশটির সরকারি বাহিনীর সদস্যরা। একই সঙ্গে আইএসের পাল্টা হামলায় মঙ্গলবার ইরাকি বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে বলেও জানা গেছে। এদিকে ইরাকি বাহিনীর হামলা থেকে বাঁচতে আইএস জঙ্গিরা শহরটির কয়েকশো পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার আইএসের বিরুদ্ধে ইরাকের যৌথ বাহিনীর সদস্যরা চূড়ান্ত অভিযান শুরু করলে মার্কিন বিমান হামলার সহায়তায় শহরটির দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয় ইরাকি যোদ্ধারা। এদিন শহরটির নিকটবর্তী অন্তত 7টি গ্রামও নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। এর একদিনের মাথায় মঙ্গলবার আগের চেয়ে আরো বেশি শক্তি সঞ্চয় করে ইরাকি বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে আইএস জঙ্গিরা। এদিন ইরাকি বাহিনীর ওপর তারা পাল্টা হামলা চালালে বেশ কয়েকজন ইরাকি যোদ্ধা হতাহত হন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে মঙ্গলবারের সংঘর্ষে আইএসের অন্তত 75 জঙ্গি নিহত হয়েছে বলে ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এদিকে ইরাকি বাহিনীর হামলা থেকে বাঁচতে আইএস জঙ্গিরা ফাল্লুজা শহরের কয়েকশো পরিবারকে অপহরণ করে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। ফাল্লুজায় দুপক্ষের গোলাবর্ষণে প্রায় প্রতিদিনই আমরা বেসামরিক নাগরিক হতাহতের খবর পাচ্ছি। আমরা আশা করব ইরাকি বাহিনীর সদস্যরা শহরটিতে আটকে পড়া বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে এবং যারা শহর ছেড়ে পালিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, কেননা আইএস জঙ্গিরা হামলার হাত থেকে বাঁচতে। এদিকে ফাল্লুজায় দুপক্ষের সংঘর্ষের কারণে অন্তত 50,000 বাসিন্দা সেখানে আটকে পড়ায় শহরটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ত্রাণ কর্মকর্তারা। পর্যাপ্ত খাবার আর প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বহু মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলেও জানানো হয়। এ অবস্থায় যুদ্ধ কবলিত এসব অসহায় মানুষের জীবন রক্ষায় পর্যাপ্ত ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়াও এসব বাসিন্দাদের অনেকেই আবার আইএসের হয়ে লড়াই করতে অস্বীকৃতি জানানোয় জঙ্গি গোষ্ঠীটি তাদেরকে হত্যা করছে বলেও জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের প্লে অফ ম্যাচে কাল তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদলের সবশেষ ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে 5-0 গোলে হারলেও এবার ভালো কিছুর প্রত্যাশা মামুনুল জামাল ভুঁইয়াদের। তাজিকিস্তানের দুশানবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। তাজিকিস্তান পৌঁছে হেড কোচ লডউইক টিকরিফের তত্ত্বাবধানে এরই মধ্যে অনুশীলন করেছে বাংলাদেশ। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে ডিফেন্স ও গোলরক্ষকের ভুলে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার তাই এই দুই বিভাগ নিয়ে বেশ সতর্ক মামুনুল ইসলামের দল।
তাজিকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মুখোমুখি 8 বারের দেখায় মাত্র একবারই জয় পেয়েছে বাংলাদেশ। দুদলের সবশেষ ম্যাচটিতেও বাংলাদেশ হেরেছিল 5-0 ব্যবধানে। তবে বর্তমানে তাজিকিস্তানের কন্ডিশন বাংলাদেশ ফুটবলারদের জন্য খুব একটা সমস্যা হবে না বলে জানিয়েছেন দলের গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন। তাজিকিস্তান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও এই ম্যাচে ভালো কিছু করতে চায় বাংলাদেশ। আমাদের প্ল্যান অনুযায়ী যদি গোলকিপার খেলতে পারে তো ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট আসতে পারে। আর এখানকার ওয়েদার, এখানকার অ্যাকোমোডেশন এবং প্র্যাকটিস ফেসিলিটিস ভালো, সো এটা আমাদের জন্য ফ্যামিলিয়ার। যে ডিক্রিফের পরামর্শ বা তার নির্দেশ মতো যদি আমাদের প্লেয়াররা খেলতে পারে ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করব এবং সবাই কমিটেড আসলে দেশের জন্য ভালো একটা রেজাল্ট বয়ে আনার জন্য। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিকেলে বসছে 10ম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। কাল নতুন অর্থ বছরের বাজেট পেশ। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ নিত্যপণ্যের দাম নাগালে চান সাধারণ মানুষ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে হবিগঞ্জের 3 ভাইয়ের একজনের ফাঁসির আদেশ, অপর 2 জনের আমৃত্যু কারাদণ্ড। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে সংসদ সদস্য থাকতে পারবেন না, হাইকোর্টের রায়। রায়ের কপি প্রকাশ হলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে ডুবোচরগুলোকে কাজে লাগাতে হবে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল ম্যাপ তৈরি করতে জরিপ অধিদপ্তরকে নির্দেশ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পরও অনেকের সিম বন্ধ করে দেওয়ার অভিযোগ। সকাল থেকে কাস্টমার কেয়ারে গ্রাহকদের ভিড়। শীর্ষ সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছেন। আমি সুব্রত বাইন কথা বলছিলাম কলকাতা থেকে। এবং শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ, আতঙ্কে ভুক্তভোগীরা। প্রতারক চক্রের অপকর্ম দাবি পুলিশের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।